চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত আচার্যকে সন্দেশ পাঠিয়েছি, এতক্ষণ হয়ে গেল, কিন্তু উত্তর এলো না কেন? মিহিকা, হ্যাঁ, তোকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, বলুন না। চন্দ্রগুপ্ত বলছিল যে যে আমার বাবা একজন অত্যাচারী, ক্রূর, আর উনি নাকি মগধের অধিবাসীদের উপর অনেক অত্যাচার করেছেন। দেখ মিহিকা, মহলের বাইরে আমি খুব একটা থাকতাম না, সেই কারণেই মগধের অধিবাসীদের সাথে সেই সম্পর্ক, সেই যোগাযোগ কখনো হয়ইনি। চন্দ্রগুপ্ত আমাকে তখন যা বলল, সেসব সত্যি না মিথ্যে আমি বুঝতে পারছি না, আমি সত্যিই জানি না। কিন্তু তুই তো জানিস, বল, তুই তো জানিস নিশ্চয়ই যে মগধের নাগরিকেরা বাবার সম্বন্ধে কি চিন্তা করে, কি বলে। বল মিহিকা, যে যে সত্যিই আমার বাবা একজন অত্যাচারী শাসক, বল। দেখুন রাজকুমারী, আপনি কেন এত চিন্তা করছেন? এই সব প্রশ্ন, সব অভিযোগ সবই অর্থহীন। অর্থহীন নয়, আমার মনে চলা এই প্রশ্নগুলো অর্থহীন নয়। আমি সত্যিটা জানতে চাই। আমি জানি যে চন্দ্রগুপ্তের বলা কথাগুলো এত সহজে বিশ্বাস করা ঠিক হবে না, ও যা খুশি বলতে পারে। কিন্তু মিহিকা, ও যেভাবে বলছিল, ওর চোখ, ওর সেই আত্মবিশ্বাস, ওর মুখ দেখে মনে হচ্ছিল যে ও প্রত্যেকটা কথা মন থেকে বলছে। সবকিছু মিহিকা, সবকিছু বাস্তবে সত্যি বলে মনে হচ্ছিল। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার বাবা একজন অত্যাচারী, এটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে মিহিকা। আমি সত্যিটা জানতে চাই, যে কোনো মূল্যে আমি সত্যিটা জানতে চাই। বল, সত্যিটা কি? বল মিহিকা। রাজকুমারী, আপনি এটা জানতে পারুন বা না জানতে পারুন, তাতে কিছুই বদলাবে না, তাই না? সেই জন্য আমরা যেটা আমরা বদলাতে পারবো না, সেটার ব্যাপারে অকারণ চিন্তা করে কি লাভ হবে? আর তাছাড়াও মহারাজ ধননন্দ আপনার নিজের বাবা, আর চন্দ্রগুপ্ত ওনার শত্রু। তাই শুধু শুধু এই ব্যাপারে চিন্তা করাটা আমার তো অর্থহীন মনে হচ্ছে। অর্থাৎ চন্দ্রগুপ্ত বাবার বিরুদ্ধে যে কথাগুলো বলছিল, তা সেসব রাজকুমারী, নিজেকে একটু সামলান, এসব নিয়ে এত ভাববেন না। আপনি 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 একটু বিশ্রাম নিন। যতক্ষণ না আমরা রাজদুর্গ অধিকার করছি, তোমাকে যে কোনো উপায়ে অমাত্যকে আটকাতে হবে, নয়তো আমাদের এই অভিযান অসফল হবে। ভদ্রশাল অবশ্যই অমাত্যকে খবর পাঠাবে। তুমি তার উপর কড়া দৃষ্টি রাখো।
আর সুযোগ বুঝে তার খবরকে মাঝপথেই ছিনিয়ে নিয়ে সেটাকে পাল্টে দিয়ে অতি শীঘ্র দুর্ধরার বার্তা বানিয়ে তোলো। দুর্ধরার বার্তা যেন অমাত্যর কাছে এমনভাবে পৌঁছয় যে অমাত্যর এই সময় রাজদুর্গে আসা উচিত নয়, কারণ দুর্ধরা অমাত্যকে ধননন্দের সোনা নিয়ে অমাত্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিতে চায়, কিন্তু এই বার্তা সে ভদ্রশালের কাছে লুকিয়ে গুপ্তভাবে অমাত্যকে পৌঁছে দিতে চায়। তাই অমাত্য যেন দুর্ধরার সঙ্গে এই গুপ্ত সাক্ষাতের জন্য দ্রুত অর্ধরাত্রির মধ্যে পূর্বের দিকে অবস্থিত পাহাড়ের চূড়োয় নিজের সেনাবাহিনী সমেত পৌঁছে সেখানে দুর্ধরার জন্য অপেক্ষা করে। কত কঠিন পরিস্থিতি পার করে আমি এখানে নিজের গৌরব প্রতিষ্ঠা করতে চাইছি, আর এই অমাত্য এখানে এসে সবকিছু ভেস্তে দিতে চাইছে। মহারাজের কাছে আমার প্রতি যে বিশ্বাস তৈরি হচ্ছে, কোনো কিছু না করি আমার থেকে ছিনিয়ে নিতে চাইছে। কিন্তু আমার তো এটা মনে হচ্ছে সামন্ত মশাই, যে অমাত্য এখানে শুধুমাত্র রাজকুমারী দুর্ধরার সুরক্ষার জন্য আসছেন, শুধুমাত্র সুরক্ষার জন্য। আমরা অমাত্যকে এই বার্তাটা তো পাঠাতেই পারি যে আমি রাজকুমারী দুর্ধরাকে সঙ্গে নিয়ে আমি পাটলিপুত্রতে ফিরে গেছি। তখন কি করবে অমাত্য? তখন ওকেও মাঝ রাস্তা থেকে পাটলিপুত্রতে ফিরে যেতে হবে। তাহলে ও এখানে সে কি করবে? কারণ রাজকুমারী দুর্ধরাও এখানে থাকছে না, আর আমিও থাকছি না। আর আমিও ওই বার্তার ওপর আমার নিজস্ব শিলমোহর দিয়ে ওটাকে আরো বেশি করে বিশ্বাসযোগ্য করে তুলব। সেটাই করা যাক। তুমি এক্ষুনি একটা বার্তা পাঠাও। এই নিন সামন্ত মশাই। এই অতি আবশ্যক বার্তা অমাত্যর দূতের হাতে তুলে দাও, যে প্রতীক্ষালয়ে এটার জন্য অপেক্ষা করছে। এক্ষুনি প্রতীক্ষালয়ে যাও, আর এই পত্র ওই দূতকে গিয়ে দিয়ে এসো। এবার চাণক্য আর চন্দ্রগুপ্তকে বন্দী বানানোর থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না। আপনি একদম ঠিক বলেছেন, একদম সত্যি কথা। অমাত্য যদি মাঝ রাস্তা থেকে ফিরে চলে যায়, তাহলে সব কৃতিত্ব শুধু আপনারই হবে।
ক্ষমা করবেন, ক্ষমা করবেন আমাকে, আমি আপনাকে দেখতে পাইনি। এটা বোধহয় আপনার। ক্ষমা করবেন দেবী, আমিও সামন্ত মশাইয়ের খবর দ্রুত পৌঁছানোর জন্য আপনাকে লক্ষ্য করিনি, ক্ষমা করবেন। রাজকুমারী দুর্ধরা সামন্ত ভদ্রশালের সঙ্গে পাটলিপুত্রর জন্য রওনা দিয়েছেন, তাই দয়া করে আপনি রাজগৃহে আসার কষ্ট করবেন না। তার মানে অন্য কোনো প্রজাতির সাপ রয়েছে আমাদের এই দুর্গে, অর্থাৎ আমার বিরুদ্ধে দুর্গের ভিতরেই ষড়যন্ত্র হচ্ছে। শোনো, তুমি রাজমহলের ভিতরে ও বাইরে কঠিন সুরক্ষার ব্যবস্থা করো এখুনি, আর দুর্গের সমস্ত সৈন্যদের সতর্ক থাকার জন্য নির্দেশ দাও। সম্ভব হতে পারে সেটা আজই। আমার মনে হচ্ছে চাণক্যর পরিকল্পনা অনুযায়ী দুর্গের উপরে আক্রমণ কাল নয়, আজকেই হতে চলেছে। এই ঘটনাটা এই ব্যাপারে সংকেত দিচ্ছে যে চাণক্য আমি যা ভাবছি তার থেকে এক পা এগিয়ে ভাবছে, অর্থাৎ ও আমাদের গুপ্তচর ঋষিমুখকে চিনে ফেলেছিল। আর এখন এই ব্যাপারটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া উচিত হবে না যে ও আমাদের গুপ্তচরের সাহায্য নিয়ে আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করছে। আর শোনো, রাজকুমারী দুর্ধরার কক্ষে সুরক্ষা ব্যবস্থার জন্য যতজন সৈনিক রয়েছে ততজনকে আরো লাগিয়ে দাও। আমার মনে হচ্ছে যে দুর্গর ভিতরে শত্রুর গুপ্তচর কে সেটা আমি ভালো করেই জানি। রাজকুমারী দুর্ধরাকে এত সহজেই আমরা পেয়ে গেলাম, এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। অমাত্য মশাই, অমাত্য মশাই দাঁড়ান। অমাত্য প্রমুখ আপনার জন্যই খবর পাঠিয়েছেন। রাজকুমারী দুর্ধরার গুরুত্বপূর্ণ বার্তা। অমাত্য প্রধান, আপনি রাজদুর্গে না এসে এক্ষুনি চম্পা নদীর পূর্বে অবস্থিত পাহাড়ের চূড়োয় নিজের সৈনিক নিয়ে মধ্যরাতে পৌঁছে যান। মহারাজ নন্দর সোনা নিয়ে আমার আপনাকে একটা গুপ্ত বার্তা দেওয়ার আছে, যেটা আমি আপনাকে ভদ্রশালকে লুকিয়ে দিতে চাই। এই বার্তা অত্যন্ত প্রয়োজনীয় আর গোপন। আপনি সঠিক স্থানে আর সঠিক সময়ে আমার জন্য অপেক্ষা করুন। ভদ্রশাল, তুই আমার হাতের মুঠোয় এসেই পড়েছিস। শেয়াল যতই ধূর্ত হোক না কেন, বাঘের খপ্পরে কখনো না কখনো সে এসেই পড়ে। আমার তো গোড়া থেকেই মনে হচ্ছিল যে মগধের রাজকীয় স্বর্ণ নিয়ে কিছু না কিছু গন্ডগোল তো করেছিসই তুই। মনে হচ্ছে রাজকুমারীর হাতে কোনো পোক্ত প্রমাণ রয়েছে। পোক্ত। সেপাইরা, আমরা রাজগৃহে যাচ্ছি না, আমাদের পশ্চিমের দিকে যেতে হবে খুবই দ্রুত। এসো। যার অপেক্ষা ছিল সেই সময় এসে গেছে। চন্দ্রগুপ্ত,
এখন তুমি কেবল একজন যোদ্ধা নও, তোমার সেনাবাহিনীর একজন সেনানায়ক। আর কেবল সাহস আর বীরত্বই যথেষ্ট নয়, যুদ্ধের আগে তোমায় এদের প্রেরণা দিতে হবে, এদেরকে উৎসাহিত করতে হবে তোমায়। এগিয়ে যাও। আজ তোমার সেনা তোমার কথা শোনার জন্য ব্যাকুল। আপনি বলে দিন না আচার্য। না চন্দ্রগুপ্ত, তোমার সেনাবাহিনী তোমার জন্য নিজেদের প্রাণ দিতেও প্রস্তুত আছে, তাই তোমাকেই এদের প্রেরণা দিতে হবে। সব সেনানায়কের নিজের বাহিনীর সঙ্গে কথা বলার একটা ধরন থাকে, তোমাকেও তোমার বাহিনীর সঙ্গে সম্পর্ক তৈরি করার ধরন শিখতে হবে। এগিয়ে যাও। আমি কোনো বক্তা নই, একজন যোদ্ধা। আর একজন যোদ্ধার মতোই আমি ভাবতে পারি এবং এক যোদ্ধার মতোই বলতে পারি। এবং প্রত্যেক যোদ্ধাকে যুদ্ধে যাওয়ার আগে এটা জেনে নেওয়া দরকার যে সে কেন লড়ছে। নিজের কথা বললে তো আমি আত্মগৌরবের জন্য লড়ি না, আমি এই জন্য লড়ি না যে জগৎ আমাকে মনে রাখবে। আমি লড়ি আমার মায়ের জন্য, আমি লড়ি আপনাদের প্রত্যেকের পরিবারের আত্মসম্মান এবং সুরক্ষার জন্য, আমি লড়ি আমার মাতৃভূমির জন্য, আমি লড়ি অখণ্ড ভারতের স্বপ্নকে সম্পূর্ণ করবার জন্য এবং অখণ্ড ভারতের স্বপ্নকে পরিপূর্ণ করবার জন্য আমাদের ধননন্দকে পরাজয় করতে হবে। তো আসো বন্ধুরা, ওঠাও অস্ত্র এবং শপথ করো নিজের কাছে যে যুদ্ধে আমরা মরেই যাই না কেন, কিন্তু অখণ্ড ভারতের স্বপ্নকে মরতে দেব না। আজ যদি আমরা বিনাশ হয়ে যাই, কিন্তু আমাদের দেশের একটাও নাগরিক ধননন্দের অত্যাচার যেন কষ্ট না পায়। ওঠাও তলোয়ার আর শপথ নাও আমার সাথে যে আজ মাথা কেটে গেলেও মাথা ঝোঁকাবো না আমরা। জয় মা ভারতে, জয় মা ভারতে, জয় মা ভারতে, জয় মা ভারতে, জয় মা ভারতী, 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 বিজয় ভারতী, জয় মা 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 ভারতী।
সৈন্যদের এত দুঃসাহস যে মগধের রাজকুমারীকে তার ইচ্ছা অনুযায়ী নিজের কক্ষ থেকে বাইরে বেরোতে দিচ্ছে না। এক্ষুনি নিজের সৈন্যদের সাথে আমার কাছে ক্ষমা চাও, এক্ষুনি। এটা আমার আদেশ। ক্ষমা করবেন রাজকুমারী, কিন্তু এটা আপাতকালীন পরিস্থিতি, আর ইচ্ছে না থাকলেও আমায় এই ধরনের সিদ্ধান্ত নিতেই হয়েছে। আমার অনুমান যে আজকে রাতেই আমাদের উপর শত্রুদের আক্রমণ হতে পারে। কিন্তু সেটা কি করে সম্ভব? আপনার গুপ্তচর তো বলেছিল যে আক্রমণ কাল রাতে হতে চলেছে। ভদ্রশাল নাম আমার, আর এ ধরনের কূটনৈতিক চাল আমি খুব সহজেই বুঝতে পেরে যাই। সেই জন্য এসবের শিক্ষা আমি একজন দাসীর কাছ থেকে নিশ্চয় নেব না। আমি জানি যে আমাদের এই দুর্গে শত্রুর একজন গুপ্তচর রয়েছে, যে আমাদের নিজের লোক হয়েও আমাদের খবর শত্রুদের কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু এটা মনে রেখো, আমি যতক্ষণ আছি এই দুর্গের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি শত্রুর সেই গুপ্তচরকে তার কার্য কিছুতেই সম্পন্ন করতে দেব না। আর হ্যাঁ, আমি আজ রাতেই চন্দ্রগুপ্ত আর চাণক্যকে পরাস্ত করে ওদেরকে বন্দী করব। তাহলে রাজকুমারী, আপনার রাগ আর আদেশের উদ্দেশ্যে একটা কথা স্পষ্ট জানিয়ে রাখি, যে যতক্ষণ এখানে বিপদের আশঙ্কা থাকবে আপাতকালীন স্থিতি বজায় থাকবে। আর আপনার সুরক্ষার জন্যে সর্বদা সৈনিকদের ঘেরাটোপের ভিতরে আপনাকে কক্ষে থাকতে হবে। আমি চাই না যে মগধের রাজকুমারীর উপর কোনো অবাঞ্ছিত বিপদ আসুক। তুমি আমায় এভাবে বন্দি করে রাখতে পারো না, নয়তো এই পুরো ঘটনাটা আমি মহারাজকে জানিয়ে দেব। বার্তা তো আপনি তখনই পাঠাবেন যখন পাটলিপুত্রতে পৌঁছবেন। এখন তো এখানকার সমস্ত সুরক্ষা ব্যবস্থা আমার হাতে রয়েছে, আর যতক্ষণ ওই চন্দ্রগুপ্ত আর চাণক্যকে আমি পরাস্ত করে ফেলছি, আমি কাউকে বিশ্বাস করতে পারবো না, কাউকেই না। রাজকুমারী দূর ধরা কেউ নয়। হতে পারে আপনি চন্দ্রগুপ্তকে এখানকার সমস্ত খবর পাঠাচ্ছেন। যতক্ষণ না দুর্গের উপর থেকে সংকট সরে যাচ্ছে, ততক্ষণ রাজকুমারী আর তার দাসীকেও যেন কক্ষের বাইরে বেরোতে দেওয়া না হয়। আমার ওদের দুজনের ওপরেই বিশ্বাস নেই। সামন্তমশাই, দূর অন্ধকারে হইচই দেখতে পেলাম। তাহলে আমার সন্দেহই সঠিক হলো। যুদ্ধের সময় এসে গেছে। ভদ্রশালের এত দুঃসাহস! আমাকে আমাকে রাজদ্রোহী ভাবছেও? দেখাবো কি আমি মজা। আমি রাজদুর্গ জয় করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেখানে আমার সূত্র বানিয়ে কাকে পাঠানো যায় ভেবে পাচ্ছিলাম না।
এখন তুমি এখানে আছো, তাহলে এটা আমার কাছে নিয়তির আশীর্বাদ। আমি চাই যে তুমি দুর্গে আমার এমন সূত্র হয়ে যাও যে সময় মতো ভিতর থেকে আমাদের সাহায্য করবে। তোমাকে একটা ছায়ার মতো ভদ্রশালের পিছু নিতে হবে, আর যখনই সামরিক বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো খবর পাবে শীঘ্র আমাদের কাছে সেটা পৌঁছে দেবে। আর নিজের পরিচয় প্রকাশিত না করে আক্রমণের সময় তোমাকে ভেতর থেকে দুর্গের প্রধান দ্বার খুলে দিতে হবে। যতক্ষণ না আমি দুর্গের দরজা ভেতর থেকে খুলছি, আচার্যর অভিযান কি করে সফল হবে? ওই দেখুন সামন্ত মশাই, এক পাল গরু আমাদের দিকে এগিয়ে আসছে। যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম ঠিক সেরকমই করেছো তো? আপনার আদেশ মতো সব ব্যবস্থা হয়ে গেছে। এবার হবে আসল খেলা। আসতে দাও এবার ওদেরকে। আচার্য যেমন বলেছিলেন সেরকমই দেখতে পাচ্ছি। দুর্গের মুক্তদ্বারের বাইরে কয়েকজন সৈনিকই রয়েছে। চল শশাঙ্ক, সময় হয়ে গেছে। জয় হোক। জয় হোক। হঠাৎ করে চারদিক এমন নিস্তব্ধ হয়ে গেল কেন মিহিকা? মনে হচ্ছে ওরা এসে গেছে। ওরা কারা? চন্দ্রগুপ্ত আর চাণক্য। মনে হচ্ছে যেন ওরা দুর্গ আক্রমণ করতে পৌঁছে গেছে। এবার কি হবে? তোর মনে হয় ওরা জিততে পারবে? ভদ্রশালের কথা অনুযায়ী ওনারা পরাজিত হবেন, কারণ যুদ্ধ করার জন্য ওনাদের কাছে তো যোদ্ধা নেই, আছেন সাধারণ মানুষ। এই জন্য পাটলিপুত্র থেকে এখানে এসেছিলাম ওকে সতর্ক করতে, কিন্তু না, একটা কথা শুনলো না ও আমার। উল্টে বাবার ওপর খালি দোষ চাপিয়ে গেল। রাজকুমারী, আপনি জানতে চেয়েছিলেন না যে আপনার বাবা আসলে কেমন মানুষ? একজন সাধারণ মগধের নাগরিক হিসেবে আমি আপনাকে বলছি, আপনার বাবা আসলে কেমন। ওরা একেবারে আমাদের নিশানার মধ্যে রয়েছে। আপনি আদেশ করলেই তীর ছুড়ব। না, ওদের আক্রমণ করতে দাও। আমি এদের সবাইকে ধরে বন্দি করব।
সামন্ত মশাই, ওরা হাওয়াতে অগ্নিবাণ ছুড়ে সংকেত পাঠাচ্ছে। কাকে? দুর্গে থাকা ওদের গুপ্তচরকে তো। ওদের আমি আগেই বন্দি করে নিয়েছি। দেখা যাক এবার ওরা কি করে। বল, কি বলতে চাইছিস তুই বাবার সম্বন্ধে? আসল সত্যিটা হলো রাজকুমারী, আপনার বাবা একজন রাক্ষস। দাসী, যদি আর একটা সপ্তাহ বলিস না, তাহলে এক্ষুনি আমি তোর প্রাণ নিয়ে নেব। যারা প্রাণের ভয় পায় তারা তো সত্যি কথাটা বলতে পারে না রাজকুমারী। আপনি তো সত্যিটা জানতে চেয়েছিলেন না? তাহলে শুনুন সত্যিটা। একজন সাধারণ মগধের নাগরিকের চোখে আপনার বাবা একজন হৃদয়হীন আর অত্যাচারী রাজা। তুই আমাকে এসব কথা এখন কেন বলছিস? কারণ মগধ নাগরিক হিসেবে আমার মন মগধের সাধারণ নাগরিকের জন্য কাঁদে। আপনার বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়ে অসহায় কৃষকরা ক্ষেত ছেড়ে দিয়ে তলোয়ার হাতে তুলে নিয়েছে। আপনার বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়ে মগধের একটা সাধারণ পরিবার আজ বিদ্রোহী হয়ে উঠেছে রাজকুমারী। চুপ, চুপ কর তুই। মিথ্যে কথা বলছিস তুই, সব মিথ্যে। মিথ্যে কথা বলছিস তুই। আমি মিথ্যে কথা বলছি না, আমি তো শুধুমাত্র সত্যিটা বলছি আপনাকে। রাজমহলের কক্ষ থেকে আপনি যেটা দেখতে পান না, সেই সত্যিটা। আপনার নিচের এই সাজানো কক্ষ থেকে সবসময় সুন্দর সুন্দর ফুল আর ফল ভর্তি বৃক্ষই দেখেছেন আপনি। না খিদে দেখেছেন, না অসহায়তা, আর না যন্ত্রণায় কাতর হওয়া মানুষ। সাধারণ মানুষের সত্যিটা কবেই বা দেখেছেন আপনি? আর সত্যি হলো এটাই যে যতদিন আপনার বাবা মগধের রাজা থাকবেন, ততদিন মগধ কিছুতেই সুখী আর সমৃদ্ধ হতে পারবে না। মগধের ভাগ্য যারা বদলাবে সেই সাধারণ মানুষ আজ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছেন। আর ওরা বাইরে লড়াই করতে এসে গেছে। ওরা ওদের অন্তিম শ্বাস পর্যন্ত লড়বে, লড়াই করে যাবে। খুব বেশি হলে হয়তো একটাই পরিবর্তন আসবে। আজ চন্দ্রগুপ্ত মাথা তুলে দাঁড়িয়েছে, কাল অন্য কেউ দাঁড়াবে। কিন্তু বিদ্রোহের এই আগুন মগধের ভিত না নড়িয়ে কিছুতেই নিভবে না। আমি জানি রাজকুমারী, ওরা আজকে হেরে যাবে। চন্দ্রগুপ্ত আজকে মারা যাবে, কারণ ওদের যুদ্ধ জয়ের জন্য দরকার এই দুর্গর দরজাটা খুলে দেওয়া, যেটা ভদ্রশালের উপস্থিতিতে সম্ভব নয়। আমরা কখনোই দুর্গের দরজা খুলতে পারবো না, কিন্তু চেষ্টা অবশ্যই করব। আমরা মরবো, মরতেই থাকবো। যদি একজন রাজকুমারীর হৃদয় এই ধরিত্রীর সন্তানদের জন্য না কাঁদে, তাহলে সে কেমন রাজকুমারী? যদি আমি আপনার জায়গায় থাকতাম, তাহলে মাতৃভূমির জন্য, নিজের কর্তব্যের জন্য সব সম্পর্ককে বলি দিয়ে দিতাম। কিন্তু আমি তো রাজকুমারী নই, শুধুমাত্র একজন দাসী। কিন্তু আপনি তো দাসী নন, আপনি সত্যি সত্যি মগধের রাজকুমারী, অর্থাৎ মগধের কন্যা। আপনি আপনার মাতৃভূমির জন্য তো সবকিছু করতে পারেন। আপনি অসহায়, পীড়িত, মুক্তির জন্য লড়াই করা মানুষদের জন্য তো অনেক কিছু করতে পারেন। আপনার মধ্যে তো বিবেক আছে রাজকুমারী। আর যে মানুষের মধ্যে সত্যিকারের মন থাকে, সত্যের আলোয় সবকিছু দেখার মতো দৃষ্টি থাকে, তারা সত্যি আর মিথ্যের পার্থক্যটা বুঝতে পারে। তারা ভালো আর খারাপের তফাৎটা জানে। তারা শোষক আর শোষিতর মাঝের পার্থক্যটাও বোঝে।
এবার সিদ্ধান্তটা আপনি নিন যে কোনটা করা উচিত আর কোনটা অনুচিত। চন্দু, আচার্য মশাই বলেছিলেন দুর্গের ভেতর গুপ্তচর আছে, তাহলে সে ভেতর থেকে দরজা খুলছে না কেন? আমাদের সূত্র, এখনো পর্যন্ত আমাদেরই সূত্র, যতক্ষণ না কেউ আমাদের চিনে ফেলছে। অনেকক্ষণ হয়ে গেল আমাদের সংকেত পাঠানো হয়েছে, কিন্তু মিহিকা এখনো কোনো সংকেত পাঠায়নি। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। আশা করছি মিহিকা সুরক্ষিত আছে আর আমাদের এই অভিযান সফল হবে। এখন কি হবে আচার্য? চন্দু, এই দুর্গের দরজা কেন খুলছে না? আমাদের পরিকল্পনা অনুযায়ী তো এরকম হওয়ার কথা নয়। যদি তুমি কোনো অপ্রত্যাশিত বাধা অথবা কোনো প্রতিকূল পরিস্থিতিকে নিজের সামনে পাও, তবে কেবলমাত্র নিজের পরিকল্পনা নিয়েই আটকে থেকো না। আজ পর্যন্ত তুমি যা শিখেছ, গুরুকুল থেকে, আমার থেকে বা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে, সেই সব কিছুর সাহায্য নিয়ে পরিস্থিতিকে নিজের আয়ত্তে এনো। মনে রেখো চন্দ্রগুপ্ত, আজ রাতে যা সিদ্ধান্ত তুমি নেবে তা থেকেই তোমার আগামী দিনের সূচনা হবে। আর একজন বীর সেনানায়কের মতো বীরত্বের সঙ্গে, নির্ভীকতার সঙ্গে তাদের জন্য উদাহরণ হয়ে ওঠো। আমি জানি আমায় কি করতে হবে। চল। আমার ধ্যানের সময় হয়ে গেছে। কিন্তু আচার্য, এই এই যুদ্ধ, এখানে দেখে তো মনে হচ্ছে যেন আমরা যুদ্ধে পরাজিত হয়ে যাব। যে কোনো যুদ্ধে বুদ্ধিমত্তা জ্ঞানে নয়, কল্পনাশীলতার মধ্যে থাকে। আর আজকের যুদ্ধের ভবিষ্যৎ আমি আমার শিষ্যের কল্পনার উপর ছেড়ে দিচ্ছি। ডুবন্ত নৌকো থেকে কি করে বেঁচে ফিরতে হবে সেটা কোনো ইঁদুরকে শেখাতে হয় না। বিজয় শ্রী তাদেরই বরণ করে যারা যে কোনো মূল্য চোকাতে সর্বদা তৎপর থাকে। তাই একজন ভালো যোদ্ধাকে বোঝা খুব সহজ। তাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ছেড়ে দাও, সে সেখান থেকে জয়লাভ করেই ফিরবে, যা আজ আমার শিষ্য করবে। সামন্তমশাই, আমাদের নিশানার মধ্যে যারা রয়েছে তারা আমাদের দিকে এগিয়ে আসছে। আমি জানি ও কি করবে। ও আমারই পাতা ফাঁদে পা দেবে, দেখো। শশাঙ্ক, আমাদের কাছে একটাই উপায় রয়েছে। যেভাবেই হোক দুর্গের ভিতরে প্রবেশ করতে হবে। এর ভিতর থেকে মুক্তদ্বার খুলতে হবে, তাহলেই আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। কিন্তু চন্দু, ভেতরে তো বিপদ হতে পারে। আর তারপর তোর এই ভেতরে যাওয়া, ভেতরে অনেক কিছুই হতে পারে। সত্যি নায়ক সেই যে নিজের কর্মের দ্বারা উদাহরণ প্রস্তুত করে, সে নয় যে নিজে বিপদ থেকে বেরিয়ে নিজের সাথীদের বিপদের মুখে ফেলে দেয়। আমি এই লোকেদের জন্য উদাহরণ হতে চাই শশাঙ্ক। ওই দেখো, চন্দ্রগুপ্ত দুর্গের দেওয়ালে চড়ছে। আচার্য, চন্দ্রগুপ্ত একাই দুর্গের প্রাচীর বেয়ে উঠছে। এবার চালাও তীর।
চন্দু